ধরুন সাধারণত আমরা যখন কোনো ফ্যাক্ট বা সত্য নিয়ে কথা বলি তখন আমাদের একটা বিশাল প্রত্যাশা থাকে যে ব্যাপারটা খুব নিখুঁত হবে, তাই না? একদম, মানে সলিড একটা ব্যাপার থাকবে, ঠিক যেন অঙ্কের মতো। হ্যাঁ, ঠিক অঙ্কের মতো বা ইঞ্জিনিয়ারিংয়ের মতো। ধরুন কেউ পা ভেঙে ডাক্তারের কাছে গেল, ডাক্তার তো আর গল্প করবেন না, তিনি এক্স-রে রিপোর্টে ভাঙা হাড়ের সেই আঁকাবাঁকা সাদা দাগটা দেখিয়ে দেবেন। রাইট, দেখিয়ে বলবেন যে হাড়টা ঠিক এই জায়গাতেই ভেঙেছে। এখানে তো আসলে বিতর্কের কোনো অবকাশই নেই। একদমই নেই। আর এই যে স্পষ্টতা, এটা কিন্তু আমাদের মানব মস্তিষ্ককে এক ধরনের স্বস্তি দেয়। তা তো বটেই। আমরা চাই সবকিছুকে একটা ছকে ফেলতে, মানে দৃশ্যমান এবং পরিমাপযোগ্য হিসেবে দেখতে, হয় সত্য নয়তো মিথ্যা। কিন্তু সমস্যাটা হয় অন্য জায়গায়। যখনই আমরা সাহিত্য, মানে শিল্প বা কল্পনার জগতে পা রাখি, তখন ওই এক্স-রে মেশিনটা আর কাজ করে না। হ্যাঁ, তখন আমরা এমন একটা ল্যান্ডস্কেপে গিয়ে পড়ি যা অনেক বেশি ঘোলাটে। ঠিক। আর আজকের এই গভীর আলোচনায় আমরা এমন একজনকে নিয়ে কথা বলবো যিনি আজ থেকে প্রায় 450 বছর আগে সাহিত্যের এই ঘোলাটে জগৎটিকে একটা শক্ত দার্শনিক ভিত্তি দেওয়ার চেষ্টা করেছিলেন। স্যার ফিলিপ সিডনি, তাই তো? একদম। আমাদের আজকের উৎসগুলোর মধ্যে রয়েছে 1580-র দশকের দিকে স্যার ফিলিপ সিডনির লেখা ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সমালোচনামূলক প্রবন্ধ অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, এবং এর উপর ভিত্তি করে লেখা বেশ কয়েকটি আধুনিক প্রবন্ধ। মানে যাকে আমরা একটা ক্লাসিক টেক্সট বলতে পারি। হ্যাঁ, একটা ধ্রুপদী টেক্সট। আর আমাদের আজকের এই গভীর আলোচনার মূল উদ্দেশ্যই হলো রেনেসাঁ যুগের এই জটিল প্রবন্ধটিকে একদম সহজে বোধগম্য একটা সারসংক্ষেপে রূপান্তর করা, মানে একটা ইজি সামারি তৈরি করা, আর এর পেছনে যুক্তিগুলো ব্যাখ্যা করা। তো ঠিক আছে, চলুন বিষয়টা একটু খতিয়ে দেখা যাক। নাইট এবং রাজসভার মানুষটি মাত্র 32 বছর বয়সে নেদারল্যান্ডসের এক যুদ্ধক্ষেত্রে তলোয়ারের আঘাতে মারা যান। মাত্র 32 বছর বয়সে? ভাবা যায়? হ্যাঁ, মানে খুব অল্প বয়স। কিন্তু মারা যাওয়ার আগেই তিনি এমন একটা লেখা তৈরি করে গিয়েছিলেন যা ইংরেজি সাহিত্যের ইতিহাসে শিল্পের প্রথম বড় ধরনের আত্মপক্ষ সমর্থন বা ডিফেন্স। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো সিডনির এই লেখাটা কিন্তু কোনো সাধারণ তাত্ত্বিক প্রবন্ধ নয়, আচ্ছা, মানে গঠনগত দিক থেকে। হ্যাঁ, এর কাঠামোটা যদি খেয়াল করেন দেখবেন এটি নিখুঁতভাবে একটি আইনি যুক্তিতর্ক বা ক্লাসিক্যাল ল্যাটিন কোর্টরুম স্পিচের আদলে সাজানো। প্রাচীন রোমান বক্তৃতার মতো এর 7টি নির্দিষ্ট অংশ বা ধাপ রয়েছে। যেমন ধরুন এক্সোডিয়াম, ন্যারেশিও, এগুলো। একদম ঠিক, মানে যেন আক্ষরিক অর্থেই কাঠগোড়ায় কবিতাকে দাঁড় করানো হয়েছে। আর সিডনি একজন তুখোড় আইনজীবীর মতো তার মক্কেলকে রক্ষা করতে কোর্টে লড়ছেন। ওয়াও, এই কোর্টরুম ড্রামার ব্যাপারটা কিন্তু বেশ উত্তেজনাকর, বিশেষ করে যদি আমরা প্রেক্ষাপটটা চিন্তা করি। এলিজাবেথান যুগে বিনোদন আর শিল্পের উপর পিউরিটানদের তো বিশাল একটা চাপ ছিল। হ্যাঁ, পিউরিটানরা তো থিয়েটার বা কবিতাকে মোটেও ভালো চোখে দেখত না। ঠিক। আর এই চাপের মধ্যেই স্টিফেন গোসেন নামের এক ব্যক্তি 1579 সালে একটা আক্রমণাত্মক প্যাম্পলেট লিখে বসেন, দ্য স্কুল অফ অ্যাবিউজ। হ্যাঁ, এবং এটা তো স্রেফ একটা বই ছিল না, এটা ছিল একটা কালচারাল ওয়েপন বা সাংস্কৃতিক অস্ত্র। রাইট। গোসেন সেখানে কবি, নাট্যকার আর অভিনেতাদের রীতিমতো ধুয়ে দিয়েছিলেন। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা কি জানেন? গোসুন বইটা কাকে উৎসর্গ করেছিলেন সেটা? হ্যাঁ, গোসেনের দুঃসাহস দেখুন। তিনি এই বইটা কোনো রকম পূর্বানুমতি ছাড়াই খোদ ফিলিপ সিডনিকেই উৎসর্গ করে বসেছিলেন। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু তখনকার দিনে বেশ বড় একটা অপমান। অপমান তো বটেই। আধুনিক যুগে ভাবলে এটা অনেকটা টুইটারে কাউকে ট্যাগ করে বা মেনশন করে একটা বিশাল ডিস্ট্র্যাক্ট রিলিজ করার মতো, তাই না? একদম পারফেক্ট একটা তুলনা, আধুনিক যুগের টুইটার ওয়ার। কিন্তু আমার মনে হয় না সিডনি কেবল এই ব্যক্তিগত অপমানের জবাব দেওয়ার জন্যই এত বড় একটা তাত্ত্বিক প্রবন্ধ লিখেছিলেন। মানে শুধু ঝগড়া করার জন্য তো কেউ এত খাটবে না। না, শুধু ঝগড়া করার জন্য নয়। আপনার এই অনুমানটা অত্যন্ত যৌক্তিক। গোসনের আক্রমণটা ছিল স্রেফ একটা স্ফুলিঙ্গ। সিডনির ভেতরে শিল্পীর অধিকার নিয়ে এই বারুদটা আগে থেকেই জমা ছিল। মানে তিনি তো ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণ করেছিলেন, তাই না? বেশ শিক্ষিত মানুষ ছিলেন। হ্যাঁ, তিনি অত্যন্ত শিক্ষিত এবং রুচিশীল মানুষ ছিলেন। তিনি খুব ভালো করেই জানতেন যে শুধু রাগের বশবর্তী হয়ে পাল্টা গালি দিলে সেটা সাময়িক একটা বিতর্ক হয়েই থাকবে, হারিয়ে যাবে আর কি। ঠিক। তাই তিনি হরেস এবং প্লেটোর মতো গ্রিক ও রোমান সাহিত্যের বিশাল জ্ঞানভাণ্ডার ব্যবহার করলেন। তিনি এমন একটি তাত্ত্বিক ইমারত দাঁড় করালেন যা গোসনের সেই সংকীর্ণ আক্রমণকে বহু গুণে ছাপিয়ে গেল।
মানে তিনি বোঝাতে চাইলেন যে শিল্প কেবল নিচ্ছক বিনোদন নয়, বরং মানব সভ্যতার খুব মৌলিক একটা কাঠামো। একদম। আর এই কাঠামো দাঁড় করাতে গিয়েই তিনি অত্যন্ত সাহসী একটা দাবি করে বসেন। সাহসী দাবি? মানে কবিতাকে নির্দোষ প্রমাণের চেয়েও বেশি কিছু? হ্যাঁ, তিনি কবিতাকে শুধু নির্দোষী বললেন না, তিনি দাবি করে বসলেন যে সব শিল্পের মধ্যে কবিতাই হল মনার্ক বা রাজা। আচ্ছা, রাজা। কিন্তু কিভাবে? আমরা যদি অ্যারিস্টটলের মাইমেসিস বা অনুকরণের তত্ত্বের দিকে তাকাই, অ্যারিস্টটল বলেছিলেন মানুষ অনুকরণের মাধ্যমে শেখে। সিডনি সেটা গ্রহণ করলেন, কিন্তু এর সাথে আরও একটা স্তর যোগ করে দিলেন। স্তরটা কীরকম? তার মতে কবিতা হল একটা স্পিকিং পিকচার বা কথা বলা ছবি, যার উদ্দেশ্য কেবল অনুকরণ করা নয়, বরং মানুষকে আনন্দ দেওয়া এবং শিক্ষা দেওয়া। ইংরেজিতে যাকে তিনি বলেছেন টিচ অ্যান্ড ডিলাইট। আচ্ছা, মানে টিচ অ্যান্ড ডিলাইট, শুধু শেখানো নয়, সাথে আনন্দও থাকতে হবে। হ্যাঁ, ওই টিচ অ্যান্ড ডিলাইট অংশটাই সিডনির পুরো যুক্তির মূল চাবিকাঠি। রেনেসা যুগে সবাই বিশ্বাস করত যে শিক্ষার মূল উদ্দেশ্য হল মানুষকে ভার্চুয়াস বা পুণ্যময় কাজের দিকে ধাবিত করা। সিডনি বলছেন মানুষ তখনই শেখে যখন সে শিখতে আনন্দ পায়। ঠিক এখানেই বিষয়টা দারুণ কৌতূহল উদ্দীপক হয়ে ওঠে। আমাদের সোর্সগুলোতে সিডনির একটা বিখ্যাত উক্তি বারবার হাইলাইট করা হয়েছে। ওই পিতল আর সোনার পৃথিবীর উক্তিটা? হ্যাঁ, একদম। সিডনি বলছেন প্রকৃতির পৃথিবী হল পিতলের বা ব্রেজেন, আর কবিরা আমাদের দেন স্বর্ণালী বা গোল্ডেন পৃথিবী। মানে কবিরা তাদের কল্পনা দিয়ে বাস্তবতাকে আরও নিখুঁত করে তোলেন। চমৎকার একটা কনসেপ্ট, তাই না? কনসেপ্টটা দারুণ, কিন্তু এখানেই আমার একটা খটকা লাগে। খটকা কেন? মানে এই যে স্বর্ণালী পৃথিবী তৈরি করার কথা বলা হচ্ছে, এর মানে কি বাস্তবতা থেকে পালিয়ে যাওয়া বা স্কেপিজম নয়? ইতিহাস তো আমাদের একদম সলিড বাস্তব সত্য শেখায়, আর দর্শন আমাদের নৈতিকতার গভীরে নিয়ে যায়। তাহলে কবিতা কেন ইতিহাস বা দর্শনের চেয়ে সেরা হতে যাবে? দারুণ একটা প্রশ্ন। সিডনি কেন ইতিহাস এবং দর্শনকে কবিতার নিচে রাখছেন, তার পেছনের মেকানিজমটা বোঝা খুব জরুরি। ধরুন, দর্শনের সমস্যাটা কোথায়? এটি অত্যন্ত অ্যাবস্ট্র্যাক্ট বা বিমূর্ত। মানে খুব খটমটে। হ্যাঁ, একজন দার্শনিক হয়তো সততা বা সাহস কি তা নিয়ে পাতার পর পাতা থিওরি দিতে পারেন, কিন্তু সেই খটমটে ভাষা কি সাধারণ মানুষের আবেগকে নাড়া দিতে পারে? সাধারণত পারে না। পড়তে গিয়ে ঘুম পেয়ে যায় অনেক সময়। ঠিক। দর্শন আপনাকে নিয়মটা শেখায়, কিন্তু সেই নিয়ম পালনের জন্য আপনার আত্মাকে উদ্দীপ্ত করতে পারে না। অন্যদিকে ইতিহাস আবার আবদ্ধ থাকে যা ঘটেছে তার নিরিখে। ইতিহাসবিদকে শুধু সেটাই লিখতে হয় যা বাস্তবে হয়েছে। আর বাস্তবে তো আমরা প্রায়ই দেখি যে অত্যাচারী বা খারাপ মানুষেরা দিব্যি শান্তিতে জীবন কাটাচ্ছে, আর সৎ মানুষেরা পদে পদে বিপদে পড়ছে। একদম তাই। ইতিহাস থেকে তো সবসময় এই নৈতিক শিক্ষাটা পাওয়া যায় না যে ভালো কাজ করলেই ভালো ফল মিলবে। ইতিহাস এই রুক্ষ বা পিতলের পৃথিবীর দাস। বুঝতে পারছি। তাহলে কবিতা এই দুটোর গ্যাপ কিভাবে পূরণ করছে? কবিতা এই দুয়ের মধ্যে একটা নিখুঁত সেতুবন্ধন তৈরি করে। কবিতা দর্শনের বিমূর্ত ধারণাকে একটা বাস্তব চরিত্রের রূপ দেয়, আবার ইতিহাসের সীমাবদ্ধতাকে অতিক্রম করে গল্পকে এমনভাবে সাজায় যেখানে ভালো মানুষের জয় আর খারাপের পতন নিশ্চিত হয়। বাহ, দারুণ পয়েন্ট। সিডনি এখানে খুব চমৎকার একটা উপমা দিয়েছেন। ধরুন, বাচ্চাদের যদি তিতা ওষুধ সরাসরি খাওয়াতে যান, তারা কি খাবে? না, মুখ ফিরিয়ে নেবে বা কান্নাকাটি করবে। কিন্তু সেই ওষুধকে যদি চেরি ফলের রসে মিশিয়ে দেওয়া হয়, তবে তারা খুব সহজেই সেটা খাবে। কবিতাও ঠিক তাই। ওহ, মেডিসিন অফ চেরিজ। উপমাটা জাস্ট ব্রিলিয়েন্ট। কবিতা আসলে আনন্দ দেওয়ার মোড়কে আমাদের সেই কঠিন নৈতিকতাগুলো শিখিয়ে দেয়, যা ইতিহাস বা দর্শন একা করতে পারে না। একদম ঠিক। এই কারণেই সিডনির মতে কবিতা হল সব শিক্ষার রাজা। কিন্তু একটা ব্যাপার বেশ আয়রনিক লাগে। যদি কবিতা আসলেই শিক্ষার শ্রেষ্ঠ মাধ্যম বা মনার্ক হয়, তাহলে এই রাজাকেই কিনা কোর্টরুমে কাঠগড়ায় দাঁড়িয়ে চারটি মারাত্মক অভিযোগের জবাব দিতে হয়েছিল। হ্যাঁ, পরিস্থিতি তখন এমনই ছিল। পিউরিটানরা রীতিমতো কোমর বেঁধে নেমেছিল। চলুন তাহলে সেই কোর্টরুম ড্রামায় ঢোকা যাক, যেখানে সিডনি কবিতাকে সমাজের এই 4টি মূল অভিযোগ থেকে মুক্ত করেন। প্রথম অভিযোগটি তো ছিল যে কবিতা হলো স্রেফ সময়ের অপচয়। শুনুন,
ষোড়শ শতাব্দীতে সময়ের অপচয় কথাটার ওজন কিন্তু আজকের দিনের চেয়ে অনেক বেশি ছিল। তখনকার সমাজে মনে করা হতো একজন মানুষের শ্রেষ্ঠ কাজ হলো রাষ্ট্রের বা ধর্মের সেবা করা। মানে যাকে তারা ভার্চুয়াস অ্যাকশন বলতো। হ্যাঁ, পিউরিটানরা দাবি করত যে বসে বসে কবিতা পড়া বা নাটক দেখা মানুষকে এই সক্রিয় কাজ থেকে দূরে সরিয়ে রাখে। কিন্তু সিডনির জবাবটা তো বেশ প্র্যাকটিক্যাল ছিল। তিনি তো বলেন যে শিক্ষার চূড়ান্ত লক্ষ্যই হল মানুষকে ভালো বা পুণ্যময় কাজের দিকে নিয়ে যাওয়া। ঠিক, আর কবিতা যেহেতু আনন্দ দেওয়ার মাধ্যমে সবচেয়ে কার্যকরভাবে ওই কাজটাই করছে। তাহলে কবিতা তো সময়ের সেরা ব্যবহার। মানে যে জিনিসটা মানুষকে ভালো কাজের জন্য মানসিকভাবে প্রস্তুত করছে তাকে সময়ের অপচয় বলাটা তো লজিক্যালি একদমই টেকে না। একদম নিখুঁত যুক্তি, কিন্তু এর পরের অভিযোগটি ছিল আরও অনেক বেশি বিপজ্জনক। দ্বিতীয় অভিযোগটা, মিথ্যার অভিযোগটা তো। হ্যাঁ, তৎকালীন ধর্মভিত্তিক সমাজে বলা হয়েছিল কবিতা হল মিথ্যার জন্মদাত্রী বা মাদার অফ লাইজ, আর সেই সময়ে মিথ্যা বলাকে সরাসরি শয়তানের কাজের সাথে তুলনা করা হতো। আরে বাপরে, তার মানে কবিদের মিথ্যাবাদী বলার অর্থ হল তাদেরকে সামাজিকভাবে এবং ধর্মীয়ভাবে একদম একঘরে করে দেওয়া। ঠিক তাই, বিষয়টা খুব সেন্সিটিভ ছিল। আর এই পয়েন্টেই সিডনির সবচেয়ে আইকনিক আর বুদ্ধিবৃত্তি জবাবটি আসে। সিডনি বলছেন, কবিরা কখনো কোনো কিছু সত্য বলে দাবি করেন না, তাই তারা কখনো মিথ্যা বলেন না। ইংরেজিতে লাইনটা হল, দ্য পোয়েট নাথিং অ্যাফার্মেথ অ্যান্ড দেয়ারফোর নেভার লায়েথ। হ্যাঁ, এর পেছনের দর্শনটা আমাকে রীতিমতো মুগ্ধ করে। মানে মিথ্যার সংজ্ঞাই হল এমন কোনো দাবি করা যা বাস্তবে সত্য নয়। কিন্তু একজন কবি বা ঔপন্যাসিক তো আগে থেকেই বলে দিচ্ছেন যে তিনি একটা ফিকশন বা কল্পনার জগৎ তৈরি করছেন। মানে তিনি তো কোনো কিছু ফ্যাক্ট বলে চাপিয়ে দিচ্ছেন না। রাইট, এটা তো অনেকটা একজন জাদুকরের স্টেজে পারফর্ম করার মতো। ধরুন জাদুকর যখন একটা মানুষকে বাক্সের ভেতর ঢুকিয়ে করাত দিয়ে কাটেন, তিনি তো আর দাবি করেন না যে তিনি বাস্তবেই মানুষটাকে খুন করছেন। সবাই জানে এটা একটা ইলিউশন। ঠিক, যে ব্যক্তি আগে থেকেই স্বীকার করে নেয় সে গল্প বলছে, তাকে মিথ্যাবাদী প্রমাণের চেষ্টা করাটা তো ক্যাটাগরিগত একটা ভুল, মানে এটা একটা বোকামি। জাদুকরের উপমাটা এখানে বেশ প্রাসঙ্গিক, তবে আমাদের মাথায় রাখতে হবে যে সিডনি এমন একটা গোষ্ঠীর বিরুদ্ধে লড়ছিলেন যারা এই কল্পনার জগৎটাকেই খুব ভয়ে পেত। ভয় পেত কেন? কারণ তারা মনে করত কল্পনা মানুষকে বিপথগামী করে। কিন্তু সিডনি এখানে খুব সূক্ষ্মভাবে ফ্যাক্ট এবং ফিকশনের মধ্যকার পার্থক্যটা পরিষ্কার করেছেন। ইতিহাসবিদরা ফ্যাক্ট দাবি করেন, তাই তাদের ভুল হলে সেটা ডাহা মিথ্যা। কিন্তু কবিরা কোনো ফ্যাক্ট দাবি করেন না, তারা সত্যের একটা আইডিয়াল ফর্ম বা আদর্শ রূপ তুলে ধরেন। দারুণ বলেছেন। এরপর আসে তৃতীয় অভিযোগ, যা অনেকটাই মরাল প্যানিক বা নৈতিক আতঙ্কের সাথে জড়িত। বলা হতো কবিতা হল দুর্নীতির আঁতুড়ঘর, মানে নার্স অব অ্যাবিউজ। হ্যাঁ, পিউরিটানদের দাবি ছিল যে কবিতা বা নাটক মানুষের মনে কামবাসনা, পাপ এবং খারাপ প্রবৃত্তি জাগিয়ে তোলে। এগুলো নাকি মানুষকে অলস করে দেয়, বীরত্ব ভুলিয়ে দেয়। এই অভিযোগটা খণ্ডন করতে গিয়ে সিডনি যে মেকানিজমটি ব্যবহার করেছেন তা তো আজও সাহিত্য সমালোচনায় খুব পপুলার। তিনি একটা তলোয়ারের উপমা টানেন। সেই একই তলোয়ার দিয়ে নিজের দেশকে শত্রুর হাত থেকে রক্ষাও করা যায়। মানে যদি কেউ তলোয়ার দিয়ে খুন করে, তবে দোষটা তো তলোয়ারের নয়, দোষটা ব্যবহারকারীর। একদম ঠিক। সিডনি এখানে খুব পরিষ্কারভাবে একটা টুল এবং তার অ্যাপ্লিকেশনের মধ্যে সীমারেখা টেনে দিয়েছেন। তিনি কিন্তু অস্বীকার করছেন না যে বাজারে খারাপ বা অশ্লীল কবিতা আছে। না, তা করছেন না। কিন্তু খারাপ কবিতার জন্য দায়ী ওই নির্দিষ্ট কবি বা লেখক। স্বয়ং কবিতার শিল্প তো আর দায়ী হতে পারে না। শিল্পের অপব্যবহার দিয়ে পুরো শিল্পের বিচার করা যায় না। আর আমরা যদি এটাকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, সিডনি মূলত বলছেন যে মানুষের মনটাই হলো দুর্নীতির আসল জায়গা। খারাপ কবিতা হয়তো সেই দুর্নীতিকে একটু উস্কে দেয়, কিন্তু এর মানে এই নয় যে কবিতা জিনিসটাই জন্মগতভাবে খারাপ। রাইট, ভালো কবিতা ঠিক উল্টো কাজটাও করতে পারে, মানুষের ভেতরের বীরত্ব বা সাহসিকতাকে জাগিয়ে তুলতে পারে। ঠিক বলেছেন। আচ্ছা, এবার চতুর্থ অভিযোগটায় আসা যাক। এটা কিন্তু সবচেয়ে ভারী অভিযোগ ছিল। ও হ্যাঁ, কারণ এখানে খোদ দার্শনিক প্লেটোকে টেনে আনা হয়েছিল। অভিযোগটা ছিল যে প্রাচীন গ্রিসের সবচেয়ে বড় দার্শনিক প্লেটো স্বয়ং তার আদর্শ রাষ্ট্র বা রিপাবলিক থেকে কবিদের নির্বাসন দিয়েছিলেন। এখন ভাবুন, যেহেতু প্লেটো কবিতার বিরুদ্ধে ছিলেন, তাই পিউরিটানরা বলল
কবিতাকে বাতিল করা উচিত। প্লেটোর মতো একজন হেভিওয়েট দার্শনিকের রেফারেন্সকে কাউন্টার করা তো সিডনির জন্য খুব চ্যালেঞ্জিং হওয়ার কথা। আমার মনে হয় সিডনি এখানে প্লেটোর লেখার ভেতরেই কোনো একটা ফাঁকফেকর খুঁজে বের করেছিলেন, তাই না? হ্যাঁ, আপনি একদম ঠিক ধরেছেন। সিডনি এখানে প্লেটোকে প্লেটোর নিজের অস্ত্র দিয়ে ঘায়েল করেছেন। সিডনি দেখালেন যে প্লেটো নিজেই তো ছিলেন সবচেয়ে কাব্যিক দার্শনিক। মানে প্লেটোর লেখার স্টাইলটা। হ্যাঁ, প্লেটোর ডায়লগগুলো, তার সেই বিখ্যাত মিথ অব দ্য কেভ বা গুহার রূপক, এগুলো তো সাহিত্যেরই অনবদ্য নিদর্শন। সিডনি যুক্তি দেন যে প্লেটো কখনোই কবিতার মৌলিক প্রকৃতির বিরুদ্ধে ছিলেন না। তাহলে প্লেটো কাদের নির্বাসন দিয়েছিলেন? তিনি মূলত তৎকালীন গ্রিসের সেই সব কবিদের বিরুদ্ধে ছিলেন যারা দেবতাদের সম্পর্কে খারাপ এবং অনৈতিক গল্প ছড়াত। মানে প্লেটো ওই কবিতার অপব্যবহারেরই বিরোধিতা করেছিলেন। ওয়াও! তার মানে সিডনি খুব কৌশলে প্রমাণ করে দিলেন যে প্লেটো শিল্পের শত্রু নন, বরং শিল্পের অপব্যবহারের শত্রু। চমৎকার! আচ্ছা, সিডনি যখন কবিতার এত বড় এবং নিখুঁত একটা আদর্শিক চিত্র আঁকলেন, তখন স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসে। কি প্রশ্ন? তিনি তার সমসাময়িক ইংরেজি কবিতা নিয়ে কতটা সন্তুষ্ট ছিলেন? তার ধ্রুপদী জ্ঞান আর নিয়মের প্রতি যে অবসেশন ছিল, তা থেকে আমার তো মনে হয় ষোড়শ শতাব্দীর সেই বিশৃঙ্খল সাহিত্য বা নাটকগুলো তার মোটেও পছন্দ হওয়ার কথা নয়। একদমই পছন্দ ছিল না। তিনি অত্যন্ত হতাশ ছিলেন তৎকালীন ইংরেজি সাহিত্যের দশা দেখে। সিডনি নির্দ্বিধায় স্বীকার করেছেন যে চসার বা স্পেন্সারের মতো হাতে গোনা কয়েকজন ছাড়া বাকিদের লেখা একেবারেই নিম্নমানের। বিশেষ করে নাটকের ক্ষেত্রে তিনি খুব বিরক্ত ছিলেন, তাই না? কারণ তখনকার নাটকগুলোতে গ্রিক ও রোমানদের সেই ধ্রুপদী মিক্য বা ক্লাসিক্যাল ইউনিটিজ মানা হচ্ছিল না। ঠিক ধরেছেন। অ্যারিস্টটলের নাট্যতত্ত্ব অনুযায়ী সময়, স্থান এবং ঘটনার একটা নির্দিষ্ট ঐক্য থাকার কথা। মানে কাহিনীর একটা ফোকাস থাকবে, সেটা একটা নির্দিষ্ট স্থানে এবং অল্প সময়ের মধ্যে ঘটবে। কিন্তু বাস্তবে কি হচ্ছিল? বাস্তবে সিডনি খেয়াল করলেন যে তৎকালীন ইংরেজি নাটকগুলোতে একই সাথে এশিয়া এবং আফ্রিকার দৃশ্য দেখানো হচ্ছে, আবার দুই অঙ্কের মাঝখানে হয়তো ২০ বছর পার হয়ে যাচ্ছে। হ্যাঁ, কোনো মাথামুন্ডু নেই। শুধু তাই নয়, ট্র্যাজেডি এবং কমেডিকে মিশিয়ে এক অদ্ভুত জগা খিচুড়ি পাকানো হচ্ছিল, যেটা সিডনির সেই ধ্রুপদী রুচির কাছে অত্যন্ত দৃষ্টিকটু এবং অযৌক্তিক ছিল। কিন্তু এত হতাশার পরও সিডনি ইংরেজি ভাষার ভবিষ্যৎ নিয়ে প্রবল আশাবাদী ছিলেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে ইংরেজি ভাষার প্রকাশ ক্ষমতা অসাধারণ। এটি বিশ্বমানের সাহিত্যের জন্য পুরোপুরি প্রস্তুত। শুধু দরকার ছিল কিছু দক্ষ কারিগরের। হ্যাঁ, আর এটা ভেবে খুব আফসোস হয় যে ১৫৮৬ সালে অকালে মারা যাওয়ার কারণে সিডনি ইংরেজি সাহিত্যের সেই আসল সোনালী যুগটা দেখে যেতে পারলেন না। শেক্সপিয়ার, ক্রিস্টোফার মার্লো বা জন ডানের মতো মহরথীরা যখন মঞ্চে এলেন, তখন তো সিডনি আর বেঁচে নেই। এটা সাহিত্যের ইতিহাসের অন্যতম বড় একটা ট্র্যাজেডি। তিনি যে তাত্ত্বিক ভিত্তিটা গড়ে দিয়ে গেলেন, তার উপর দাঁড়িয়েই কিন্তু পরবর্তীতে এলিজাবেথান সাহিত্য বিশ্বের বুকে রাজত্ব করেছে। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ালো? প্রবন্ধের উপসংহারের দিকে যদি আমরা তাকাই, সিডনি কিন্তু বেশ মজার একটা হুমকি বা সতর্কবার্তা দিয়ে লেখাটা শেষ করেছেন। হ্যাঁ, শেষের ওই পাঠটা দারুণ। তিনি পাঠকদের বলেছেন, যারা কবিতাকে সম্মান করবে না, মারা যাওয়ার পর তাদের নাম চিরতরে বিস্মৃতির অতলে হারিয়ে যাবে। কারণ একমাত্র কবিতাই মানুষকে অমর করে রাখতে পারে। কেউ যদি প্রেমিকের মন জয় করতে চায় বা মৃত্যুর পর অমর হতে চায়, তবে তার উচিত কবিদের সমীহ করা। এই হুমকিটা তিনি মজার ছলে দিলেও এর ভেতরের মনস্তাত্ত্বিক সত্যটা কিন্তু এড়িয়ে যাওয়ার উপায় নেই। কিরকম? একটু ভাবুন, আজ থেকে ১০০০ বছর আগের রাজাদের নাম হয়তো সাধারণ মানুষ ভুলে গেছে, কিন্তু হোমার বা শেক্সপিয়ারের চরিত্রগুলো ঠিকই আমাদের মগজে গেঁথে আছে। মানুষের স্মৃতি খুব অদ্ভুতভাবে গল্পের সাথে, মানে শিল্পের সাথে জড়িয়ে থাকে। একদম খাঁটি কথা। আর আজকের দিনে যখন আমরা তথ্যের আধিক্য, অ্যালগোরিদম, রিলস আর সোশ্যাল মিডিয়ার অন্তহীন স্রোতের যুগে বাস করছি, তখন সিডনির এই প্রবন্ধ আমাদের জন্য কেন এত প্রাসঙ্গিক? কারণ সিডনি আমাদের মনে করিয়ে দেন যে শুষ্ক ডেটা বা তথ্যের চেয়ে টিচ অ্যান্ড ডিলাইট বা আনন্দের মাধ্যমে শেখাটা মানব মস্তিষ্কের জন্য অনেক বেশি প্রাকৃতিক। ঠিক। শুধু ফ্যাক্ট আমাদের অনুপ্রাণিত করতে পারে না, যতক্ষণ না তার সাথে কোনো গল্প বা আবেগের ছোঁয়া থাকে। যুগের পর যুগ মানুষ এইভাবেই শিখেছে। আর বর্তমান সময়ের দিকে তাকালে দেখবেন আমরা প্রতিনিয়ত এক ধরনের ইনফরমেশন ওয়ার বা তথ্যের যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছি। রাইট। আর ঠিক এই জায়গাটিতেই আমি শ্রোতাদের জন্য একটা নতুন চিন্তার খোরাক রেখে যেতে চাই। সিডনি বলেছিলেন,
যে ইতিহাসবিদরা ফ্যাক্ট বা সত্য দাবি করে লিখতে গিয়ে অনেক সময় নিজেদের পক্ষপাতিত্ব বা বায়াস মেশান আর ফলে মিথ্যের আশ্রয় নেন। কিন্তু কবিরা ফিকশন লেখেন বলে মিথ্যে বলেন না। খুবই গভীর একটা পয়েন্ট। আজকের এই ফেক নিউজ আর ডিপ ফেকের যুগে এই ধারণাটি কি আরও অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠেনি? যখন বিভিন্ন খবরের চ্যানেল বা সোশ্যাল মিডিয়া সত্য তথ্য দেওয়ার নামে আমাদের বিভ্রান্ত করে, নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করে, তখন কি ফিকশন বা সাহিত্যই আমাদের মানুষের আসল সত্যের সবচেয়ে কাছাকাছি নিয়ে যায় না? যাকে আমরা হিউম্যান ট্রুথ বলতে পারি। একদম তাই। ইতিহাস বা নিউজ হয়তো আমাদের শেখায় বাস্তবে কি ঘটেছে, কিন্তু সাহিত্য আমাদের শেখায় মানুষ হিসেবে আমাদের ঠিক কেমন হওয়া উচিত। সেই যে আলোচনার শুরুতে বলেছিলাম, সত্যের জগৎটা অনেক সময় এক্সট্রা রিপোর্টের মতো স্পষ্ট হয় না, বরং বেশ ঘোলাটে হয়। আর সেই ঘোলাটে জগতেই শিল্পের আলোটা সবচেয়ে বেশি প্রয়োজন। হ্যাঁ, যখন চারপাশের সব খবরই মিথ্যায় মোড়ানো মনে হয়, তখন হয়তো একটা চমৎকার উপন্যাস বা কবিতাই আমাদের সেই ঘোলাটে অবস্থা থেকে বের করে এনে একমাত্র সত্যিটা জানাতে পারে। এই প্রশ্নটি সবার জন্য রেখে দিলাম, ভাববেন কিন্তু।